দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। চট্টগ্রামে কাগজের বাজারে অভিনব প্রতারণা, ৫০০ পিসের প্যাকেট থেকে গায়েব ১৩০ পেজ। ভোক্তার অভিযানে ধরা পড়ে জালিয়াতি, ২ দোকান মালিককে জরিমানা। ৩৭০ আছে, মানে ১৩০ই নাই। তো এরকম 2টা দোকানে আমরা দেখেছি, আমরা তাদেরকে সতর্ক করেছি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সদা প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। চট্টগ্রামে নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন। সেতুর অভাবে চরম দুর্ভোগে রাঙামাটির দুগ্রামের হাজারো বাসিন্দা। নিজস্ব অর্থায়নে কাঠের সংযোগে ঝুঁকিপূর্ণ পারাপার। বৃদ্ধ এবং ছোট ছোট শিক্ষার্থী এদেরও খুব কষ্ট হয়ে যায়। প্রতি বছর আমরা এই প্রতি মেশিন মিলে মেরামত করতে হয়। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। চট্টগ্রামে কাগজের বাজারেও চলছে অভিনব প্রতারণা। ৫০০ পিসের প্যাকেটে ১৩০ পেজ হাওয়া, তার উপর নামী ব্র্যান্ডের মোড়কো ভুয়া। এভাবে ক্রেতা ঠকাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। চট্টগ্রামের আন্দরকিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়ে জালিয়াতি। এ সময় 2টি দোকানের মালিককে জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়। মোড়কের গায়ে লেখা 500 পিস অফসেট পেপার, কিন্তু ভিতরে আছে 370 পিস। তবে দাম নেওয়া হচ্ছে 500 পিসেরই। ক্রেতারাও গুনে দেখেন না। তাদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে কাগজের বাজারে চলছে এমন প্রতারণা। শুধু তাই নয়, নামী এবং পরিচিত ব্র্যান্ডের মোড়ক ছাপিয়ে তাতে নিম্নমানের অফসেট পেপার দিয়ে বাজারজাত করছে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শপিং কমপ্লেক্সের অসাধু ব্যবসায়ীরা। একটি দুটি নয়, প্রায় সব দোকানেই একই চিত্র। যারা কম টাকা দিয়ে নেয় ওদের জন্য মূলত এটা করা। এখন থেকে আর ওদের জন্য এটা করবো না। ওরা যারা এই 300 টাকা কম টাকা দিয়ে নিত, আপনি এখন মনে করেন আন্দরকিল্লা বলেন, চকবাজার বলেন, একটা প্যাকেট আপনি 300 টাকা দিয়ে কিনতে পারবেন। প্যাকেট কিন্তু আমরা ছাপাই না। প্যাকেট কারা ছাপে? কোম্পানিরা ছাপে, বিভিন্ন বড় বড় প্রেস আছে। তাহলে ওরা কেন ছাপাচ্ছে? তাহলে ওরা যদি না ছাপাতো, ওরা যদি বলতো না আমি কোম্পানির প্যাকেট ছাড়া আমি প্যাকেট ছাড়াতে পারবো না, তাহলে তো আমাদেরকে আজকে প্যাকেটজাত কোশ্চেন করতো না। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়ে এমন প্রতারণা। এ সময় 2টি দোকানের মালিককে জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়। এক কোম্পানির কাগজ আরেকটার ভিতরে দেওয়া, সেটাও এক ধরনের নকল। আর তদুপরি এটার ভিতরে আবার সংখ্যায় ব্যাপক কারচুপি। 500-র মধ্যে 370 আছে, মানে 130ই নাই। তো এরকম 2টা দোকানে আমরা দেখেছি, আমরা তাদেরকে সতর্ক করেছি। আমরা চাচ্ছি এই সেক্টরে অন্তত এই সমস্যাটা না থাকুক। যেটা ডিক্লারেশন দিবেন, যেটা লিখে রাখবেন, সেটাই যেন কার্যকর হয়। এর আগে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে রাজধানী হোটেলকে 60,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের মিরসরাইয়ে কন্টেইনারবাহী লরির পেছনে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে চালক ও সহকারী। সকাল 7:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি বাজারে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ডাম্প ট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী লরির পেছনে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান চালক ফারুক হোসেন ও সহকারী রবিউল ইসলাম। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেলের মর্গে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে প্রাণ হারালো 4 জন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গেল 24 ঘন্টায় মারা যাওয়া 2 জন হলেন 14 বছর বয়সী ইরশাদ এবং 45 বছর বয়সী ইয়াসমিন। দুজনে আগে থেকে কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে 12 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 74 জনে। দর্শক, এই বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাব চট্টগ্রামে, আলামিন শিকদার আছেন আমাদের সঙ্গে। আলামিন, গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু। করোনা রোধে কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, এই বিষয়ে কি জানতে পারলেন আমাদের জানাবেন।
সোহার, চট্টগ্রামে অনেকটা জ্যামিতিক হারেই বাড়ছে সংক্রমণটা, অনেকটা শঙ্কা জাগিয়ে তুলছে মানুষের মনে, এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুর সংখ্যাটাও শুরু হয়েছে, যা সবাইকে বেশ আতঙ্কিত করে তুলেছে। কারণ গত 24 ঘন্টায় 2 জন মারা গেছে জেনারেল হাসপাতাল, এর আগের দিন একজন মারা গেছে, সেটাও আইসিইউ থেকেই তাকে মৃত ঘোষণা করা হয়। সব মিলিয়ে 4 জন মারা গেছে, এবং গত 24 ঘন্টায় আমাদের কাছে আসা জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 11 জন গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে, এবং মহানগরে 11 জন এবং উপজেলায় 1 জন মিলিয়ে টোটাল 12 জন আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সবকিছু মিলিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল 253 জনের, এবং এর মধ্যে মহানগরেই 11 জনের শরীরে করোনা শনাক্ত করা গেছে, এবং উপজেলায় 1 জনের করোনা শনাক্ত হয়েছে। এটাকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে এটা রোধের জন্য জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে কোন কোন এলাকা থেকে রোগীগুলো আসছে সেটাকে মার্ক করা হচ্ছে, এবং পাশাপাশি প্রতিটি জায়গায় তারা প্রচারণা বৃদ্ধি করছে, যাতে করোনার যে সংক্রমণ, সেই সংক্রমণ ঠেকানোর জন্য যেন তারা, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা যেন সামাজিক যে দূরত্ব, সেই দূরত্ব বজায় রাখেন এবং মাস্ক ব্যবহার করেন, সেই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা তাগিদ দিয়েছেন। নাবিলা। আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে কক্সবাজারের করোনা পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, কক্সবাজারের সব জেলায় কেমন প্রস্তুতি দেখছেন করোনা নিয়ে, আর করোনা পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট কি আছে কিনা জানতে পারলেন কিনা জানাবেন। সোহার, কক্সবাজারে করোনার যে পরিস্থিতি সেটি অবশ্যই ভয়াবহ না, আশাজনক। সে কারণ হচ্ছে কক্সবাজারে এ পর্যন্ত গত 22 মে থেকে এ পর্যন্ত 14 জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্ত হলেও কিন্তু তন্মধ্যে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে, অর্থাৎ যতগুলো পরীক্ষা হচ্ছে কোনো না কোনোভাবেই করোনা ধরা পড়ছে রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে যারা আসেন করোনা স্যাম্পল নিয়ে, তাদের মাঝে ইতিমধ্যে 14 জনের যে কথা বললাম, সেই 14 জনের মধ্যে 9 জন হচ্ছে রোহিঙ্গা, আর বাকি 5 জন হচ্ছে কক্সবাজারের স্থানীয়। আর এই যে করোনা পরিস্থিতি, এটা নিয়ে আবার যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু অত বেশি না, বেশি ভয়াবহ না, যার কারণে হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে না। তারা চিকিৎসা নিচ্ছে পরিবারের বাড়িতে থেকেই, তারা আইসোলেশনে থেকেই তারাও সেখানে থেকেই চিকিৎসা নিচ্ছে। আর হচ্ছে করোনা সংক্রমণ যেহেতু সারা দেশেই বাড়ছে, সেজন্য কিন্তু কক্সবাজারেও সতর্ক অবস্থানে আছে। জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে কক্সবাজারে 12টি বেডের 6টি কক্ষ রাখা হয়েছে, এবং কক্সবাজারের প্রত্যেকটি উপজেলাতেও 2টি করে কক্ষ রাখা হয়েছে, যাতে কেউ আক্রান্ত হলে সেখানে যাতে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। আপনাকে অনেক ধন্যবাদ। নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের নেভাল একাডেমিতে। মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাকে প্রধান ব্রত হিসেবে নেয় এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। শান্তিতে সংগ্রামের সমুদ্রে দুর্জয় তারা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা জাগ্রত থাকার প্রত্যয় সবার চোখে মুখে। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন ক্যাডেটরা। এবার 44 জন কমিশনপ্রাপ্ত হন মিডশিপম্যান হিসেবে, 8 জন ডিরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে। এর মধ্যে 8 জন নারী এবং 4 জন বিদেশি। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা প্রতিনিয়ত চেষ্টায় রত আছি এই নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধি করতে, বিভিন্ন ধরনের জাহাজ সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের সি লাইন অফ কমিউনিকেশনকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশ আমদানি রপ্তানি নির্ভর একটা দেশ। এই দেশের সি লাইন অফ কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন সেনাপ্রধান। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাতৃভূমির স্বাধীনতা
ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। সদ্য কমিশনপ্রাপ্ত নবীন নৌ কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন সেনাপ্রধান ও অভিভাবকরা। বাংলাদেশ নৌবাহিনী কর্মকর্তা হিসেবে আমি সর্বোচ্চ প্রচেষ্টার সাথে আমার দেশ, আমার নৌবাহিনীর প্রতি কাজ করে যেতে চেষ্টা করব। সামরিক বাহিনীর কঠিন প্রশিক্ষণ শেষে একজন নারী কর্মকর্তা হতে পারা আমার জীবনের জন্য অত্যন্ত গৌরবময় অধ্যায়। মানসিকভাবে দৃঢ় এবং আত্মবিশ্বাস অর্জন করেছি, এটি নিঃসন্দেহে আমাকে ভবিষ্যৎ কর্মজীবনে অনুপ্রাণিত করবে। I'm feeling very proud to get commission from Bangladesh Naval Academy. I'm also proud to get the best foreign midshipman and happy to get commission. এবার মেহেদী হাসান মৃধা সোর্ড অফ অনার, মেহরাব হক তনি নৌপ্রধান স্বর্ণপদক, রাজীব দত্ত পেয়েছেন বিশ্বেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক। প্রথমবারের মতো বিদেশি হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয় সুদানের নাগরিক আবু হুরাইরাকে। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে নবীন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা সদরের মধ্যপ্রস্থ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে পুলিশের অ্যাডিশনাল আইজিপি AKM আওলাদ বলেন, ভয়ভীতি, লোভ ও প্রতিবন্ধকতাকে এড়িয়ে যেতে হবে নবীন সৈনিকদের। বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সর্বদা সজাগ থাকতে হবে। 4 মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে 170 জন কনস্টেবল শপথ গ্রহণ করে পুলিশ বাহিনীতে যোগ দেয়। দুষ্টের দমন ও সৃষ্টের কারণ আচরণ হবে বৈষম্যমুখী এবং ন্যায়নিষ্ঠ এবং কর্ম হবে কল্যাণপূর্বক সেবামুখী। একটি সেতুর অভাবে রাঙামাটি 2 গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ চরমে। নিজেরা চাঁদা তুলে নদীতে কাঠের সেতু বানিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে পারাপার। স্থানীয়দের অভিযোগ, পৌর কর দিয়েও তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। পারাপারের জন্য নদীর উপর কাঠের এই সেতু বানিয়েছেন রাঙ্গামাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বিজয়নগর ও ভালেদি এলাকার বাসিন্দারা। পাটাতন ভাঙায় এটিও ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা ঘটলে চাঁদা তুলে আবার মেরামত করেন। বর্ষা মৌসুমে সেতুটি ডুবে ভোগান্তি বাড়ে, তখন নৌকাই একমাত্র সম্বল। টাকা তুলে মানে ব্রিজটা মেরামত করতে হয়। এখন যদি ব্রিজটা হয় আমাদের খুব সুবিধা হবে। বৃদ্ধ এবং ছোট ছোট শিক্ষার্থী এদেরও খুব কষ্ট হয়ে যায়। প্রতি বছর আমরা এই প্রতি মেশিন মিলে মেরামত করতে হয়। অ্যাপ্লিকেশন করছিলাম আর কি, অ্যাপ্লিকেশন করার পরে ওইটা তো তারা কোনো ইয়ে করে না। রাঙ্গামাটির পৌরসভার বাসিন্দা নিয়মিত কর দেন, তারপরও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। একটি সেতুর অভাবে পারাপারের দুর্ভোগ চরমে। এখনো আমরা ব্রিজটা পাই নাই, ব্রিজটা হবে না, আসো এটাও হবে কিনা তাও আমরা বলতে পারতেছি না। প্রথমে যদি আমাদের এই ব্রিজটা যদি মেরামত দ্রুত করে, এখানে আমরা সকল এলাকাবাসী খুব সুবিধা ভোগ করব। ব্রিজ যদি করে দেয় তাহলে আমাদের ঝুঁকিপূর্ণতা কম হবে এবং নিরাপদে আমি চলাচল করতে পারবো। রাঙ্গামাটি পৌরসভা, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাছে স্থানীয়রা বারবার দাবি জানালেও সেতু নির্মাণে নেই কোনো উদ্যোগ। আমাদের মাসিক সভায় আলোচনা করব, এর বাইরে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথেও কথা বলবো, যাতে বিষয়টা দ্রুত সুরাহা হয়। আমাদের মূল উদ্দেশ্য নাগরিকদের ভোগান্তি লাঘব করা, এবং পৌরসভার পক্ষ থেকে এটা আমরা চালিয়ে যাব। জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান ভুক্তভোগীরা। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। সামুদ্রিক মৎস্য সম্পদের গুণগত মান সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে অংশীজনদের করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। পতেঙ্গায় মেরিন ফিশারিজ সার্ভেলেন্স চেকপোস্টে এ সংলাপে বক্তারা বলেন, এখন দেশের সমুদ্র সীমায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য শিকারের কারণে উৎপাদন বাড়ছে, তবে গুণগত মান নষ্ট হলে মাছ বিদেশে রপ্তানি করা যায় না। মৎস্য আহরণ ও বিপণনে প্রকল্প বাস্তবায়ন এবং নীতিমালা প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় এ সংলাপে মৎস্য দপ্তরের পরিচালক আব্দুস সাত্তার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীর দোছড়ি অংশের তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে দোছড়ির মাস্টারপাড়া ও পশ্চিমপাড়া এলাকায় ভাঙনের বিলীন হয়ে গেছে চলাচলের সড়ক। স্থানীয়রা জানায়, এই এলাকায় প্রায় 2 শতাধিক পরিবারের বাস। বৃষ্টি হলেই নির্ঘুম রাত কাটাতে হয় তাদের। অভিযোগ, অবৈধ বালু উত্তোলন ও স্রোতের কারণেই ভাঙছে দুপার। জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করা না গেলে বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা বহু পরিবারের। দর্শক, এখানেই শেষ করছি আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।